হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিত্য নতুন ভালোবাসার পাঠ গল্পগুলি সবার আগে শুনতে আমাদের অপূর্ণতা ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। মাইমুনা যত্নের সাথে কেক বেক করছে। আজ 3টে কেকের অর্ডার ছিল। উম, না, 3টে না, আসলে 4টা। একটা কেক স্পেশাল। সেই স্পেশাল কেকটাই এখন তৈরি করছে মাইমুনা। লো ভলিউমে গান বাজছে। না চাহিলে যারে পাওয়া যায়, ত্যাগিলে আসে হাতে, দিবসে সে ধন হারিয়েছি, আমি পেয়েছি আধার রাতে। মাইমুনা এবার কেকটা ওভেনে বসিয়ে সেটিংগুলো ঠিক করে দিতে যেতেই বিপত্তিটা হয়। ডিসপ্লেটা ঠিকমতো কাজ করছে না। মাইমুনা হাত দিয়ে 1-2বার বাড়ি দিতেই ডিসপ্লেটা ঠিক হয় না। এবার ওভেনটা পাল্টানোর সময় চলে এসেছে। এইভাবে ঠেলে আর চালানো যাচ্ছে না যন্ত্রটা, শুধু গড়বড় করে যাচ্ছে। টাইমিংটা সেট করে মাইমুনা বেসিনে যে হাত ধোয়ার সময় কলিং বেলটা বেজে ওঠে। এই অসময়ে আবার কে এলো? ফয়সাল তো সন্ধ্যের আগে ফেরার কথা না। হাতটা টাওয়ালে মুছে ও দরজা ঠিক হলে চেয়ে দেখে অপরিচিত মুখ। হাতে একটা কি যেন খাম, কাঁধে একটা ঝোলা। নিশ্চয়ই কুরিয়ারের লোক। দরজাটা খুলতেই লোকটি বলে, আপনি মাইমুনা রহমান? মাইমুনা সম্মতি সূচক মাথা নাড়াতেই লোকটা একটা পেটমোটা বড় চিঠির খাম ওর হাতে দেয়। তারপর একটা রেজিস্ট্রি খাতা বের করে বলে, এখানে একটা সই করেন। মাইমুনা ভুরু কুচকে তাকায় খামটার দিকে। কে দিল এই চিঠি? খামের বাঁ পাশে ছোট্ট ছোট্ট ছাপার অক্ষরে লেখা, বিবাহ তালাক, রেজিস্ট্রি অফিস। এই চিঠিটা আমার? কিছুই মাথায় ঢুকছে না। এদিকে কুরিয়ার লোকটা তাড়া দেয়, ম্যাডাম, চিঠি প্রাপ্তির সইটা করে দেন। মাইমুনা এবার খাতাটায় সই করে দিতেই লোকটা চলে যায়। দরজা বন্ধ করে মাইমুনা সোফায় বসে। ওর নামে বিবাহ তালাক রেজিস্ট্রি অফিস থেকে চিঠি আসবে কেন? চিঠিটা খুলতে এখন কেমন একটা ভয় হচ্ছে। একটা অজানা আশঙ্কায় বুক দুক করছে। মাইমুনা একটা লম্বা নিঃশ্বাস নেয়। তারপরে বেশ শান্তভাবেই চিঠিটা খোলে। মাইমুনার মাথাটা কেমন ঘুরে ওঠে। চোখটা টেনে বারবার ওপরে লেখাটা পড়ে। 1961 সাল, ইংরেজি সাল, মুসলিম পারিবারিক আইনে 701 ধারাবাহিকতে স্বামী কর্তৃত্ব তালাক নোটিশ। চোখ ঝাপসা হয়ে আসে। হাত থেকে চিঠিটা নিচে পড়ে যায়। মাইমুনা স্তম্ভিত হয়ে বসে থাকে। একটা অবিশ্বাস ওর চোখে মুখে। ডিভোর্সের চিঠি! আজকের এই সুন্দর দিনটায় এমন একটা চিঠি আসলো। 6 বছর আগে এই দিনেই ও ফয়সালের সাথে পথ চলা শুরু করেছিল। আর সেই দিনটাতেই পথ চলা শেষ হওয়ার চিঠি। কিন্তু কেন? এমন তো কিছু হয়নি যার জন্য ডিভোর্সের নোটিশ আসতে পারে। তাহলে কি ও মনে মনে বাচ্চা না হওয়ার ব্যাপারটা নিয়ে অসুখী? আর মেনে নিতে পারছে না? বিয়ে হওয়ার 3 বছর পর যখন বাচ্চা হচ্ছিল না, তখন ওদের টনক নড়ে। তখনই ডাক্তারের কাছে যাবার প্রয়োজনটা অনুভব করে। বিস্তারিত পরীক্ষা নিরীক্ষা করে যা পাওয়া যায় তাতে অন্তত এটুকু নিশ্চিত যে ওদের কোনো সমস্যা নেই। তারপর থেকেই অপেক্ষা। সেই মধুর সময়টা আর আসেনি। আচ্ছা, ইদানিং ফয়সাল কি একটু বেশি সেজেগুজে অফিসে যায়? ও নতুন নতুন কাউকে খুঁজে নিল? এই যখন ভাবছে ঠিক তখনই ফয়সালের ফোনটা আসে। মাইমুনা চেয়ে থাকে মোবাইলটার দিকে। ফোনটা হাতে নিতে ইচ্ছে করছে না। ধরবে না ভেবেও শেষ মুহূর্তে ধরে। ওপাশ থেকে ফয়সালের ফুরফুরে গলার আওয়াজ পাওয়া যায়। সারপ্রাইজ পেয়েছো? মাইমুনার বুকটা ভেসে আসে। তার মানে চিঠিটা সত্যি। ও মনে মনে ভেবেছিল চিঠিটা মিথ্যে। ফয়সাল সত্যি ওকে এমন একটা সারপ্রাইজ দিল এই বিবাহ বার্ষিকীর দিনে। হঠাৎ করেই মনটা কঠিন হয়ে যায়। চোখটা মুছে নিরুত্তর গলায় বলে,
হ্যাঁ, পেয়েছি। অনেক ধন্যবাদ। ফয়সাল একটু মিনিয়ে যাওয়া গলায় বলে, আচ্ছা শোনো, আমি রেজিস্ট্রি অফিসে আসছি, আসতে একটু দেরি হবে। বলেই ফয়সাল ফোনটা কেটে দেয়। মাইমুনা শূন্য চোখে সামনের দেয়ালের দিকে তাকিয়ে আছে। একটা ছোট্ট সুন্দর কাঠের ফ্রেমে ওরা ফয়সালের ছবি। মাইমুনা ফয়সালের কান ধরে আছে, আর ফয়সাল মেতে ব্যথা পাওয়ার একটা মজার ভঙ্গিমায় চোখ মুখ কুঁচকে আছে। ছবিটা বিয়ের প্রথম দিকেই তোলা। খুব দুষ্টু ছিল ফয়সাল, সারাক্ষণ দুষ্টুমি। হঠাৎ একটা কথা মনে হচ্ছে, আচ্ছা ফয়সাল আবার দুষ্টুমি করলো না তো? এই যখন ভাবছে ঠিক তখনই ওভেনটা টুটু করে শব্দ জানিয়ে দেয় কেকটা হয়ে গেছে। মাইমুনার মুখে একটা বিষণ্ণ হাসি খেলে যায়। ও কিনা বিবাহ বার্ষিকীর জন্য স্পেশাল কেক বানাচ্ছে, আর এদিকে ফয়সাল ডিভোর্সের চিঠি পাঠিয়ে বসে আছে। মাইমুনা কেক বের করে, সুন্দর একটা গ্রান নাকে লাগে। ওর হাতে কেক ভালো হয়। ফয়সালের উৎসাহে অল্প করে কিছু অনলাইনে বিক্রি করা শুরু করেছিল, বেশ ভালোই সাড়া পেয়েছিল। এখন তো বেশিরভাগ সময়ই এটাতেই চলে যায়। ওর অফুরন্ত অবসরটুকুও কাটে। কিন্তু ফয়সাল এমন করলো, সন্ধে পার হতেই এই বাসার কলিং বেলটা দ্বিতীয়বারের মতো বেজে ওঠে। ফয়সাল এসেছে। মাইমুনা দরজা খুলে দিতেই দেখে অনেকগুলো গোলাপ ফুল হাতে হাসি মুখে দাঁড়িয়ে আছে ফয়সাল। ওকে দেখেই গানের সুর বলে, হ্যাপি বার্থডে টু ইউ। ও সরি, হ্যাপি ইউনিভার্সিটি। সুখী হোক তোমার আমার টুনটুনির সংসার। নিষ্প্রিয় চোখে তাকিয়ে থাকে, তারপর ঘুরে কিচেনের দিকে চলে যায়। ফয়সাল বোকার মতো তাকিয়ে থাকে। কি হলো আবার? কোনো ভুল হলো না তো? ফয়সাল পকেট থেকে মোবাইলটা বের করে তারিখ মিলিয়ে নেয়। না, যতদূর মনে পড়ে আজকের দিনে এই দুষ্ট মেয়েটার সাথে জীবন জুড়ে দেওয়া হয়েছিল। তাহলে সমস্যাটা কোথায়? মাইমুনা গম্ভীর মুখে টেবিলে কেকটা রাখে, তারপর ওকে ডেকে বলে, আসো, আমাদের শেষ কেকটা কেটে নিই। ফয়সালের পেটের ভেতর কেমন গুড়মুড় করছে। আজ কি হলো মাইমুনার? বেশ কিছু জিজ্ঞেস করাও যাচ্ছে না। ভয়ে ভয়ে শুকনো মুখে বলে, শেষ কেক মানে? মাইমুনা একদৃষ্টে তাকিয়ে থাকে, তারপর বলে, কেন? আজকের পরেও তুমি ভেবেছো আমি থাকবো তোমার সাথে? ফয়সাল এবার সত্যি ভয় পেয়ে যায়, বলে, এই ময়না পাখি, কি হয়েছে বলো তো? মাইমুনা রাগের সাথে বলে, আমি ময়না পাখি না, আমি মায়ামুনা। আমাকে ডিভোর্সের নোটিশ দিয়ে তুমি এসেছো ফুল হাতে নিয়ে। আমি তোমাকে কিছুই জিজ্ঞাসা করব না। তুমি যেহেতু চিঠি পাঠাতে পেরেছো, সেক্ষেত্রে আমার বলার কিছু নেই। ফয়সাল এবার অসহায়ের মতো বলে, মাইমুনা, তোমার কথা আমি কিছু বুঝতে পারছি না। মাইমুনা এবার বাসায় পড়ে থাকা চিঠিটা ওর হাতে দেখে বাড়িয়ে দেয়। ফয়সাল চিঠিটা হাতে নিয়ে ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। তালাকের নোটিশ! চোখ বড় বড় করে ওর নোটিশটা দুবার পড়ে, তারপর ভয় ভয় বলে, ময়না পাখি, তোমার কি আগে তৌসিফ রহমানের কারোর সাথে বিয়ে হয়েছিল? মাইমুনা গনগনে দৃষ্টিতে তাকিয়ে বলে, কি? আমার আরেকটা বিয়ে হয়েছিল? এবার ফয়সাল হো হো করেই হেসে দেয়। আমার ময়না পাখির চশমা লাগবে? পুরোটা পড়ে দেখো। এখানে স্বামীর নাম তৌসিফ, বাবা মায়ের নামটাও দেখো। মনে হচ্ছে ভুলবশত চিঠিটা তোমার কাছে চলে এসেছে, আর দুর্ভাগ্যবশত নামটা তোমার নামের সাথে মিলে গেছে। তুমি এটা পুরোপুরি পড়েনি। একটা অবিশ্বাসের পাথর যেন বুক থেকে নেমে যায়। মাইমুনা এবার মাথা নেড়ে বলে, আমি পুরোটা পড়ে দেখিনি, কিন্তু এটা আমার কাছে আসলো কি করে? ফয়সাল এবার গোয়েন্দার মতো চিঠি খামটা পরীক্ষা করে, বাসার নাম্বারটা ভালো করে মেলায়, তারপর রহস্য ভেদের একটি হাসি দিয়ে বলে, 786 নম্বর বাসার চিঠি, কিন্তু 6 সংখ্যাটা লেখার সময় একটা টান পড়ে গেছে। তাতে ওটাকে পোস্টম্যান 745 টাউডেজ। আর কোনো পূর্বাভাস ছাড়াই আমার বাসায় ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে। মাইমুনা ভুলটা বুঝতে পারে এবার। ঠিক একটা কথা মনে হতেই হঠাৎ সরু চোখে তাকিয়ে বলে, এই ব্যাপারটা না হয় বোঝা গেল, কিন্তু তুমি যে বললে
তুমি রেজিস্ট্রি অফিসে আছো? ফয়সাল হো হো করে হেসে বলে, আরে ময়না পাখি, আমি তো জানি রেজিস্ট্রি অফিসে ছিলাম। আমার বন্ধু ওই যে মমিন, ওর জমিন রেজিস্ট্রি ছিল, আমাকে জোর করে নিয়ে গিয়েছিল। আর কোনো প্রশ্ন আছে? মাইমুনা মাথা নাড়ে। আছে। তুমি যে বললে আমি সারপ্রাইজ পেয়েছি কিনা, সেটা কি ছিল? ফয়সাল এবার গালে হাত দিয়ে বসে। এই রে, আসল কথাটাই তো জিজ্ঞেস করতে ভুলে গেছি। আমি তোমার জন্য নতুন একটা ইলেকট্রিক ওভেন অর্ডার করে দিয়েছিলাম। ইদানিং প্রায়ই দেখি তুমি পুরানো ওভেনটায় চড় চাপড় মেরে চালাচ্ছ। ওই বেটা তোমার কথাই শুনছে না। তাই ভাবলাম আজকে এই সুন্দর দিনে তোমাকে একটা সারপ্রাইজ দিই। কিন্তু দোকানদার যে এটা এখনো পাঠায়নি সেটা তো আর জানতাম না। তাই তখন ফোন করে বলেছিলাম সারপ্রাইজটা পেয়েছো কিনা, কিন্তু সেটা যে এমন করে মিলে যাবে আমি জানবো কি করে? একটা ভালো লাগা টের পায়। ফয়সাল ঠিকই ওর ওভেনের ব্যাপারটা খেয়াল করেছে। মাইমুনা এবার হেসেই বলে, তোমার ফোন আসার কিছুক্ষণ আগেই চিঠি এসেছিল, আর তুমিও তখন ফোন করে সারপ্রাইজের কথা জিজ্ঞাসা করলে। আমার মাথায় আর কিছুই তখন আসছিল না। ফয়সাল মাথা নাড়ে, তারপর মুখে কৃত্রিম দুঃখ ভাব ফুটিয়ে তুলে বলে, কিন্তু আমার একটা প্রশ্ন, তুমি বিশ্বাস করলে কি করে যে আমি তোমাকে ছেড়ে চলে যাব? মাইমুনার মনে মনে এবার ভীষণ লজ্জা পায়। আসলেই তো, ও কি কখনো ভাবতে পারে ফয়সালকে ছাড়া? ইস, খুব খারাপ লাগছে এখন। ও কিছু বলল না, সংকুচিতে হয়ে দাঁড়িয়ে থাকে। ফয়সাল বুঝতে পেরে কাছে এসে মাইমুনাকে জড়িয়ে ধরে বলে। আমার ময়না পাখি লজ্জা পেয়েছে? মাইমুনা কিচ্ছু বলে না, শুধু ফয়সালের বুকে আরো ভেতরে ঢুকে যেতে থাকে। সেদিন রাতে যখন ঘুমোতে যায় তখন মাইমুনা ফয়সালের হাতের উপর শুয়ে আফসোসের সুরে বলে, ভাঙনের চিঠিগুলো যদি এভাবেই ভুল ঠিকানায় হারিয়ে যেত, খুব ভালো হতো। ফয়সাল মাইমুনার চুলের ঘ্রাণ নিতে নিতে বলে, হ্যাঁ তা তো, হ্যাঁ তা হতো, কিন্তু চিঠিটা তো আর আসল প্রাপকের কাছে পৌঁছে দিতে হবে। মাইমুনা ওর দিকে তাকিয়ে বলে, থাক না আমার কাছেই, চিঠিটা পেলেই তো মেয়েটার মন খারাপ হবে। ফয়সাল দীর্ঘশ্বাস ফেলে বলে, কিন্তু এক সময় তো ওরা বুঝতে পারবে, তখন চিঠিটা আবার পাঠাবে। হয়তো কিছু সময় দেরি হবে, কিন্তু চিঠিটা পাবেই। মাইমুনা আনমনে বলে, তাতে অন্তত আরো কিছুদিন এই ভাঙনটা ঠেকিয়ে রাখা যাবে। ফয়সাল এবার গভীর মায়ায় মায়ামুনাকে কাছে টানে, নরম গলায় বলে, তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? মায়ামুনা কিচ্ছু বলে না, চুপ করে থাকে। হঠাৎ কি একটা মনে হতে ও উঠে বসে, তারপর অনিশ্চিত গলায় বলে, ফয়সাল, আজ আমি যেমন চিঠিটা পুরোটা না পড়েই ভুল বুঝেছিলাম তোমাকে, ওরাও কোনো ভুলের মাঝে নেই তো? ফয়সাল এবার উঠে বসে, বলে, মানে? মায়মুনা ঠোঁট কামড়ে বলে, হয়তো এই ডিভোর্সের নোটিশের মায়ামুনা মেয়েটা অথবা তাসবি ছেলেটা কোনো ভ্রমের মাঝে ঘুরপাক খাচ্ছে, যার ফলস্বরূপ এই ভাঙন। ফয়সাল মায়মুনার পিঠে হাত রেখে বলে, তাই হইতে হবে। দোয়া করি ভুলটা যেন তাড়াতাড়ি ভাঙে। মায়মুনা কিছু একটা ভাবে, তারপর শান্ত গলায় বলে, আমি ওদের সাথে দেখা করব, ওদের আমি বোঝাবো, যদি সম্পর্কটা জুড়ে দিতে পারি। শেষ লাইনটায় একটা আকুলতা টের পায় ফয়সাল। বুঝতে পারে আসলে নিতে পারছে না, বিশেষ করে একই নাম হওয়াতে ব্যাপারটা ওকে বেশ ভালোই নাড়িয়ে দিয়ে গেছে। ফয়সাল মাথা নেড়ে বলে, আচ্ছা, সেটা কাল দেখা যাবে, আজ ঘুমাও তো। সে রাতে মাইমুনার ঘুম হয় না, বারবার ভাবতে থেকে ওর নামেই আর একজন পাশের বাড়িতেই আছে। সে এখন তার জীবনের সেই এই সর্বনাশ ভাঙার খবরটা পায়নি। মাইমুনা ভাবে যে করেই হোক এই সম্পর্কটা আবার জুড়ে দিতে হবে। ইদানিং বিকেল হলেই মোনার মনটা খারাপ হয়ে যায়। আজকে দিনটাও শেষ হয়ে যাচ্ছে, কিন্তু তার স্ত্রীর ফোন আসেনি। আজ কত মাস হয়ে গেল ও বাবার বাড়িতে এসেছে, একটা বিতৃষ্ণা নিয়েই চলে এসেছে। তারপরও
কেন যেন মন অপেক্ষা করে তাসফির ওকে বাসায় ফিরিয়ে নেওয়ার জন্য আসবে। একটা দীর্ঘশ্বাস ফেলে। না, আর আসবে না ও। সংসারটা হয়তো ভেঙেই যাবে। অথচ বিয়ের প্রথম দিকে তাসফির কেমন সহজ সরল ছিল। ছোট্ট একটা ভাড়া বাসায় দুজনের সংসার শুরু। অর্থের টানাটানি ছিল, কিন্তু মায়ার কমতি ছিল না। কাজ ফুরাতে না ফুরাতেই তাসফির বাসায় ফেরার জন্য আকুল থাকতো। প্রায় প্রতিদিনই ও কিছু না কিছু নিয়ে আসতো মোনার জন্য। ওর মাইমুনা নামটা ছোট্ট করে আদর করে মোনা নামে ডাকতো। তারপর হঠাৎ করেই তাসফি ওর বাসা নিয়ে ব্যস্ত হয়ে পড়তে থাকে। সাফল্য হাতের মুঠোয় ধরা দিতে থাকে। একটা সময় ভাড়া বাসা থেকে নিজেদের ফ্ল্যাটে ওঠে। মুনা নতুন করে সংসার গোছাতে ব্যস্ত হয়ে থাকে। ব্যস্ত হতে না হতেই সন্তানের মা হয়। জারিফ আসে। ছেলে নতুন সংসার নিয়ে এতটাই ডুবে ছিল যে তাসফিরের পরিবর্তনটা চোখে ধরা পড়েনি। তারপর হঠাৎ একদিন ও দেখতে পেল তাসফিরের সেই সহজ সরল মুখটা বদলে কেমন চালাক চালাক একটা ভাব চলে এসেছে। পোশাক পরিচ্ছদেও কেমন একটা বেশ বেশ সাজানো গোছানো ভাব। কথাতেও তাই। সবকিছু অনেক গোছানো। কিন্তু আগে সেই মায়াটা নেই। মুনার নিজেকেই মনে হতো ও তাসফিরের সাথে যেন ঠিকঠাক মিলিয়ে চলতে পারছে না। নিজের ভেতরে আরো বেশি করে গুছিয়ে যাচ্ছিল, আর তাসফির যেন নিজের ভেতর আরো বেশ করে গুটিয়ে যাচ্ছিল, আর তাসফির যেন আরো বেশি সরে যাচ্ছিল। আর ও যে সত্যিই ওর জীবনের থেকে সরে গেছে, তার খবরটা প্রথম পেয়েছিল একটা অজানা নাম্বারে ফোন থেকে। পরে অবিশ্বাস্য, যিনি ফোন করে খবরটা দিয়েছিলেন তাকে চিনতে পেরেছিল। অফিসের অনেক পুরানো পিয়ন বাবলু। বেলায় বাসায় আসতো। তাসফিকে দুপুরে খাবারও নিজে রান্না করে পাঠাতো। সেই বাবলু সেদিন খবরটা জানিয়েছিল। হয়তো ও মানতে পারছিল না। তিন্নি নাম মেয়েটার। ওর অফিসেই কাজ করে। প্রায় নাকি ওদের একসাথে দেখা যায়। সেটা যতটা কাজে, তার চেয়ে কাজের বাইরে বেশি দেখা যায়। মুনা একটু সচেতন হয়। একদিন তাসফির মোবাইলে কিছু মেসেজ, মেয়েটার পাঠানো ছবি দেখে মাথা ঝিমঝিম করে ওঠে। তাসফিরকে সে কথা জিজ্ঞাসা করেছিল। ভেবেছিল ও ধরা পড়ে যাওয়াতে লজ্জা পাবে। কিন্তু মুনাকে অবাক হয়ে খেয়াল করে তাসফির একটিও লজ্জিত বা বিচলিত হয় না। উল্টো স্বাভাবিক গলায় বলেছিল, তুমি জেনেছো? ভালো হয়েছে। আমি তন্নিকে বিয়ে করব। তোমার স্থানে তুমি থাকবে। আর তুমি যদি না চাও তাহলে সেক্ষেত্রে ডিভোর্স দেবো আমি। সেদিনের পর মুনা আর থাকেনি। জারিফকে নিয়ে চলে এসেছিল বাবার বাড়ি। শুধু ভাবে, অর্থ মানুষকে এমন পাল্টে দিল। বিষণ্ণ মনে যখন এসব ভাবছিল, ঠিক তখনই কলিং বেলটা বেজে ওঠে। মুনার বুকটা ধুক করে ওঠে। তাসফি নয় তো? প্রতিদিনই এমন ভুল ভাবনা হচ্ছে ওর। মুনা তাও আশা নিয়ে যায়। দরজাটা খুলতেই একটা অপরিচিত মুখ। ওর বয়সী হবে। ওকে দেখেই মেয়েটা জিজ্ঞাসা করে, এখানে কি মায়ামুনা রহমান থাকেন? মুনা ওর সার্টিফিকেটের নাম শুনে একটু থমকায়। তারপর মাথা নেড়ে বলে, জি, আমি মায়ামুনা রহমান, ডাকনাম মুনা। আপনি? মেয়েটা হেসে বলে, আমিও মায়ামুনা রহমান। আপনাদের পাশের বিল্ডিংয়েই থাকি। ভেতরে এসে একটু বসতে পারি? মুনা একটু অবাক হয়। বা, একই নামের আরেকটা মেয়ে, মজা তো। মুনা এবার হেসে বলে, প্লিজ আসুন না। এমন সময় একটা কচি গলা শোনা যায়। আম্মু, বাবা এসেছে। মুনা একটু অপ্রস্তুত হয়। তারপর সেই কচি গলার ছোট্ট ছেলেটার কাছে আসতেই মুনা বলে, না জারিফ সোনা, তোমার একটা আন্টি সালাম দাও। মাইমুনা ছোট্ট ছেলেটার মুখের দিকে তাকায়। 3-4 বছর বয়স হবে হয়তো। কি মায়া মুখটায়। আহারে, বাবার জন্য বাচ্চাটা নিশ্চয়ই মন খারাপ হয়। এমন একটা বাচ্চা রেখে মানুষ কি করে এত পাষাণ হয়। আর মুনা, মুনা নামের মেয়েটার মুখটাতে কেমন একটা অদ্ভুত সরলতা আছে, বিস্বাদ আছে। কেমন করে ও ডিভোর্সের লেটারটা এমন ভারী খামটা তুলে দেবে? মাইমুনা বসতে বসতে বলে, আমি এই কলোনিতে এসেছি মাত্র কয়েক বছর। আপনাকে দেখিনি অবশ্য। মুনা সহজ গলায় বলে, এটা আমার বাবার বাড়ি।
বিয়ের পর আসলে কমই আসা হয়। এবার অবশ্য অনেক দিনই আছি। আচ্ছা, আপনি আমার নাম জানলেন কি করে? আর আমি এই বাসাতেই থাকি সেটাই বা জানলেন কি করে? মোনা এবার ভীষণ বিপদেই পড়ে যায়। কি করে যে কথাটা বলবে, একটা লম্বা নিঃশ্বাস নিয়ে বলে, আসলে আপনার একটা চিঠি ভুল করে আমার ঠিকানায় চলে এসেছিল। আমি কি আপনার সাথে একা একটু কথা বলতে পারি? আপনার বাবা মা তো বাসায়, ওনাদের সামনে বলতে চাচ্ছি না। একটা অজানা আশঙ্কায় মোনার বুকটা কেঁপে ওঠে। ঠোঁটটা কামড়ে বলে, আপনিই বলুন। বাবা মাকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছে। মাইমুনা ভেবে পায় না কথাটা কি করে শুরু করবে। আমতা আমতা করে বলে, আচ্ছা, আপনার স্বামীর নাম কি তাওসিফ? বুকটা চলকে ওঠে। এই মেয়ে না জানি আবার কোন খবর নিয়ে এসেছে। শুকনো মুখে বলে, হ্যাঁ, কিন্তু কেন বলুন তো? মাইমুনা একটু চুপ করে ভাবে। তারপর হ্যান্ডব্যাগ থেকে খামটা বাড়িয়ে দিয়ে বলে, এই চিঠিটা আপনার। মুনা জিজ্ঞাসু দৃষ্টিতে একবার তাকায়, তারপর চিঠিটা হাতে নিয়ে চোখ বোলায়। মুহূর্তেই শুকনো চোখটা ভিজে ওঠে মনের অজান্তেই। তিত্তির করে ঠোঁটটা কাঁপতে থাকে। মাইমুনা এবার পাশে গিয়ে বসে। একটা হাতে ওকে জড়িয়ে ধরতেই মোনা হাউমাউ করে কেঁদে ওঠে। দূর থেকে জারিফ দৌড়ে আসে, অবাক চোখে মায়ের দিকে তাকায়। অবুঝ ছেলেটা এবার মাকে শক্ত করে জড়িয়ে ধরে। মাইমুনার নিজেকে ভীষণ অপরাধী মনে হচ্ছে। দোষটা যেন ওর। ঠিক কি বলে এই পরিস্থিতিতে সান্ত্বনা দেওয়া যায় ওর জানা নেই। মুনা একটু স্বাভাবিক হতেই নাক টেনে বলে, সরি, আপনি কিছু মনে করবেন না। আসলে আপনার সাথে আজই তো প্রথম পরিচয়, অথচ আপনাকে খুব আপন মনে হয়েছে। আমাদের সম্পর্কটা ভালো যাচ্ছিল না। এই চিঠিটা আসবে সেটা মনের কোণেই ছিল। মাইমুনা একটু হাহাকার করা গলায় বলে, কিন্তু সম্পর্কটা কি কোনোভাবেই ঠিক করা যায় না? মুনা একটা বিষয়ে হাসি আসে, বলে, সেটা তো আমার হতে নেই। তৌসিফ তো আর চায় না এই সম্পর্কটা। মাইমুনা একটু চুপ করে থেকে বলে, আমি একটু আপনার স্বামীর সাথে কথা বলতে চাই। তার আগে আপনি কি আমাকে বলবেন তার আগে আপনি কি আমাকে বলবেন কেন এই পর্যায়ে আসলো? আর আমার মনে হয় আমরা সমবয়সী। আমাকে তুমি করেই বলো। মোনা চোখটা মুছে একটু হাসে। কেন জানি তোমাকে আসলেই আপন মনে হচ্ছে। একজন কাউকে তো বলতে না পারলে মনটা হালকা হবে না। এরপর মোনা একে একে সব বলে। তাওশিপের পাল্টে যাওয়া, তিন্নির সাথে জুড়ে যাওয়া, সব। মায়ামুনা যতই শোনে ও ততই অবাক হয়ে থাকে। ওর কাছে প্রথম মনে হয়েছিল ওর বাচ্চা নেই, তাই বুঝি ফয়সাল ডিভোর্স লেটার পাঠিয়েছিল। অথচ এদের একটা ফুটফুটে বাচ্চা আছে। তার মুখের দিকেও তৌসিফ তাকালো না। এমন করে এমন করে লোকটা মোহগ্রস্ত হয়ে পড়ল। একটা সন্তানের জন্য ওর আর ফয়সালের কি দারুণ অপেক্ষা। আর লোকটা সেটা পেয়েও এমন করে দূরে সরে যাচ্ছে। যতটুকুও বুঝতে পারলো, অন্তত মোনার ভাষ্যমতে তাওশিফ একটা মোহে পড়ে গেছে। মোনার জীবন কথা যখন শেষ হয় তখন একটা দীর্ঘ নীরবতা নেমে আসে। মাইমুনা ওর হাত ধরে বলে, মোনা, আমি একবার চেষ্টা করতে চাই। তুমি আমাকে তোমাদের বাসার ঠিকানাটা দাও। আর ওই তিন্নি নামের মেয়েটার ফোন নাম্বারটা যদি থাকে। মোনা দ্বিধান্বিত চোখে তাকায়, তারপর বলে, কি হবে এইসব করে বলো তো? তৌশিফ কি ফিরে আসবে না? অনেকবার এটা নিয়ে কথা কাটাকাটি ঝগড়াঝাটি হয়েছে। ও ফেরেনি, ফিরবেও না। আর এখন তো ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে। মাইমুনা মাথা নেড়ে বলে, তাও আমি একবার ওদের সাথে কথা বলতে চাই, একটু বোঝাতেও চাই কেন মানুষ এমন করে। মোনা একটা কষ্টের হাসি হাসে। আমিও বুঝিনি মানুষ কেন এমন করে। তুমি বুঝতে পারলে আমাকে একটু জানিও। আর এই নাও ওর ঠিকানা। তিন্নির মোবাইল নাম্বারটা আছে আমার কাছে। ওর সাথে আমি কথা বলেছিলাম।
দেখাও করেছিলাম। হ্যাঁ, মেয়েটা বেশ সুন্দর, ধারালো চেহারা, তাওশিফের সাথে মানাই খুব। একই পথের মানুষ যেন ওরা। মাইমুনা ওর দুঃখ বোধটা টের পায়, ওর হাতে একটা চাপ দিয়ে বলে, আচ্ছা শোনো, আপাতত এই চিঠির কথা কাউকে বলো না। আমাকে অন্তত কয়েকটা দিন সময় দাও। আমি তো বাসায় সারাদিন একাই থাকি। তুমি জারিফকে নিয়ে অবশ্যই চলে আসবা প্রতিদিন। আর হ্যাঁ, আমি কিন্তু ভালো কেক বানাই। মুনা এবার হাসে, বলে, অবশ্যই যাব। আর তুমি একটু বসো, একটু চা অন্তত করে নিয়ে আসি। দুজন মাইমুনা একটা কষ্ট ভাগ করে নিয়ে চায়ে চুমুক দিতে থাকে। প্রথম যে মাইমুনা, সে ভাবছে তার পরবর্তী সাক্ষাৎ তিন্নি বা তাসফিরের সাথে হবে। ওদের কি ও বোঝাতে পারবে? আর আমাদের দ্বিতীয় মাইমুনা মানে মুনা, ও ভাবছে এরপর জীবনটুকু একাই চলতে হবে। সামনে আবার নতুন আরেকটা জীবন যুদ্ধ। তিন্নির সাথে দেখা। তিন্নির ভীষণ রাগ হচ্ছে। তাসফির বলেছিল ডিভোর্স লেটার নাকি পাঠিয়ে দিয়েছে, আর কোনো ঝামেলা ছাড়াই নাকি কাজটা হয়ে যাবে। অথচ এখন দেখা যাচ্ছে ব্যাপারটা আসলে তা না। এই তো আজ একটা অপরিচিত মেয়ের সাথে ইচ্ছে না থাকলেও এই ব্যাপারটা নিয়েই বসতে হয়েছে। মেয়েটার নাম শুনে প্রথমে চমকে গেলেও পরে বুঝতে পেরেছে এটা সেই মাইমুনা না। প্রথমে ও দেখা করতে চায়নি, কিন্তু যখন বলল তাতে নাকি ঝামেলা বাড়বে, কেস করবে ওরা, তখন অনিচ্ছায় সত্ত্বেও দেখা করতে হয়েছে। না, তাসফির সবটা সামলে নিতে পারছে না। দুপুরের পর শহরে এই গ্লাস ভিউ রেস্টুরেন্টটা খালিই থাকে। মাইমুনা তিনিকে এখানেই আসতে বলেছিল। মেয়েটা আসলেই সুন্দর, স্মার্ট, যেমনটা বলেছিল মুনা। মাইমুনা নিজের পরিচয় দিতেই তিনি সরাসরি ও চোখের দিকে তাকিয়ে বলল, বলুন, আপনি কেন আমার সাথে দেখা করতে চেয়েছেন? মাইমুনা ওর গলায় একটা রাগ টের পায়। এমনটা হবারই কথা। এমন পরিস্থিতিতে ও নিজেও তো তাই করতো। একটু চুপ থেকে ও বলে, আপনি কি তাওসিফকে বিয়ে করছেন? তিনি ধারালো চোখে তাকায়, উষ্ণ গলায় বলে, করতেই পারি, আর সেটা সব আইন মেনেই করব। কোনো সমস্যা দেখলে? মাইমুনা মাথা নাড়ে, বলে, না, কোনো সমস্যা নেই। আপনারা তো আইনি সব দাবি মিটিয়েই তারপর বিয়েটা করবেন। কিন্তু মুনা, জারিফের মনের দাবিটা কি মিটলো তাতে? আপনার জন্য একটা সংসার ভেঙে যাচ্ছে, একটা ছোট্ট ছেলে বাবার স্নেহ হারাচ্ছে, মুনার মতন একটা মেয়ে নদীর পাড় ভাঙার মতো কষ্ট পাচ্ছে, সেটা বোঝেন? তিনি একটা তাচ্ছিলের হাসি হেসে বলে, মাইমুনা, এটা জানতে তো নদীর একবার ভাঙে আর একবার গড়ে ওঠার জন্য। এই যে আমি একটা সংসার পাচ্ছি, আমার যে একটা অবলম্বন হচ্ছে, সেটা আপনার চোখে পড়ছে না? তাওশিফের সাথে আমার বোঝাপড়াটা দারুণ। ও নিজেই এগিয়ে এসেছে এই সম্পর্কে। মুনার সাথে ওর কোনোভাবেই হার চায় না। আমি ওর পাশে থাকার যোগ্য। মাইমুনা হেসে বলে, হ্যাঁ, তাসফিরের হয়তো আজ মনে হচ্ছে মুনার জায়গায় আপনিই যোগ্য, কিন্তু একটা সময় যদি ওর আবার মনে হয় আপনি আর ওর যোগ্য নন, নতুন কাউকে ওর ভালো লেগে গেল, তাসফিও কিন্তু একজনকে ছেড়ে মোহের বশে আপনাকে বিয়ে করতে যাচ্ছে। কে জানে কাল ওর মোহনা আবার ভেঙে যায়, নতুন কারো মোহে পড়ে আপনাকে ছেড়ে গেল। এই দিকটা নিশ্চয়ই ভেবে দেখেছেন? তিনি একটু থমকে যায়। এটা তিক্ত সত্যি কথা। ভাবনাটা ওর মাথাতে যে আসেনি তা নয়, তাসবি ওর রূপের মোহেই অন্ধ হয়ে বিয়ে করেছে, আর তাতে ও দোষের কিছু দেখছে না। তাসবির সাফল্য উপভোগ করতে চায়। জীবনে প্রথম থেকে অনেক কষ্ট করেছে। যখন দেয়ালে পিঠ টেকে গিয়েছিল দারিদ্রতার কষ্টঘাতে, তখন তাসবির অফিসেই চাকরি হয়। তাও হতো না যদি না ইন্টারভিউ বোর্ডে তাসবির সেদিন উপস্থিত না থাকতো। যে পোস্টের জন্য ডাকা হয়েছিল তাতে কম্পিউটারে কিছু এমপ্লয়িজ সম্পর্কে জ্ঞান থাকতে হয়, যেটা ওর ছিল না। কিন্তু তাসফি সেটা এড়িয়ে গিয়েছিল, সুযোগ দিয়েছিল। প্রথম দিনেই তাসফিরের চোখে ও মুগ্ধতা দেখেছে। এরপর যতদিন এগিয়েছে তিনি ওর কঠোর পরিশ্রম দিয়েই বুঝিয়ে দিয়েছে ও নিজের কাজটা বেশ ভালো পারে। এতে তাসফিরের মুগ্ধতা দিন দিন শুধু বেড়েইছে। একদিন ও যখন বিয়ের কথা বলেছিল তখন অবাক হয়েছিল। প্রথমে ও নাই করেছিল, কিন্তু এরপর কয়েকটা মাস তাসবি এতটাই মন খারাপ করে থাকে যে ও আর পারেনি।
ওদের এই ঘনিষ্ঠতা খবর একসময় ছড়িয়ে যায়। ততদিনে ওরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বিয়ে করবেই। তিনিই বলেছিল যে মুনা ওর মতো থাকুক, শুধু দ্বিতীয় বিয়ের অনুমতিটা দিয়ে দিক। কিন্তু মুনা নাকি রাজি হয়নি তাতে। সেক্ষেত্রে ডিভোর্স ছাড়া তো আর কোনো উপায় নেই। মেয়েটা বোকা, একটা সুযোগ তো ওকে দিয়েছিল। তিনি মাথা নেড়ে ভাবনাগুলো সরিয়ে দেয়। হ্যাঁ, মেয়েটা যেন কি বলছিল? ও, তাসফি যদি ওকে ছেড়ে চলে যায়। তিনি শান্ত গলায় বলে, হ্যাঁ, আপনার এই যুক্তিটা ফেলে দেওয়া চায় না যে একবার এমন করেছে সে আবার এমন করতেই পারে, কিন্তু আমিও তো এমন করতে পারি। এই কথাটা আমি ওর সাথে বলেছিলাম, জানেন ও তখন কি বলেছে? আমার নিরাপত্তার জন্য ওর কোম্পানির একটা অংশ আমার নামে লিখে দিবে, আমাকে পার্টনার করে নেবে। আর এরপর যদি চলেও যাই তাতে আমার কোনো আপত্তি নেই। আমি একটু আর্থিক নিশ্চয়তা চেয়েছিলাম, সেটা তো পাচ্ছি। হ্যাঁ। মাইমুনা একটা করুণার হাসি হেসে বলে, তাসফিরের কোম্পানির অংশীদারত্বের নিশ্চয়তা আপনি পেয়েছেন, মনের অংশীদারিত্বটুকু পাননি। আর আর ওদিকে মুনা মেয়েটা দেখি কিছুই পেল না। যাই হোক, আমি শুধু আপনাকে জীবনের আরেকটা দিক দেখাতে এসেছিলাম, যেখানে মুনার মতো একটা সংসার আঁকড়ে থাকা মেয়ে আছে, একটা কচি মুখ জারিফ আছে, যে কিনা এখনো বিশ্বাস করে এক বিকেল বেলায় তার বাবা ফিরে আসবে, তার সাথে খেলা করবে। এই ছবিটা অন্তত আরেকবার ভাবুন। তিনি একটু বিরক্ত হয়। এই মেয়েটা ওকে মায়ার জালে ফেলতে চাইছে, সেটা হতে দেওয়া যাবে না। তার স্ত্রীর সাথে ও এতটাই জড়িয়ে গিয়েছে যে ওর আত্মীয় স্বজনরা, বন্ধুরা সবাই জেনে গেছে। এখনো ইচ্ছে থাকলেও অন্য কাউকে বিয়ে করতে পারবে না। এই সম্পর্কটা নিয়ে কথা উঠবে। তাই তাসফিরের কাছে থেকে এখন আর পিছিয়ে আসার কোনো উপায় নেই। এই মেয়েটাকে একটা কিছু বলে এখনো বিদায় করে নেবে। হালকা করে ঘাড় কাত করে বলে, ধন্যবাদ মাইমুনা, আপনি আমাকে জীবনের একটা দিক দেখালেন, আমিও আমার দিকটা দেখালাম। জানেন তো, আমি তাওশিফের সাথে এত মিশেছি যে আমি ইচ্ছে করলেই আর একটা ছেলেকে বিয়ে করতে পারতাম না। তাতে আমাকে জবাবদিহিতা করতে হবে। আমার সত্যি আর পিছিয়ে আসার কোনো উপায় নেই। আমি অন্তত এইটুকু বলতে পারি যে মোনা ওর জায়গায় থাকুক, ডিভোর্সের দরকার নেই, শুধু ও দ্বিতীয় বিয়ের অনুমতিটা দিয়ে দিই। মাইমুনা কিছুক্ষণ তাকিয়ে থাকে তিন্নির দিকে, হতাশ হয়ে মাথা নাড়ে। না, এই মেয়েটা তো বিয়ে করেই ছাড়বে। আর মোনার তো দ্বিতীয় বিয়ের অনুমতি দেওয়ার প্রশ্নই আসে না। তাহলে ও কি করবে এখন? সেদিন বাসায় ফিরে এসে ফয়সালকে ওর সব খুলে বলে। মোনার কথা, তিন্নির কথা। ফয়সাল সবার কথা শুনে বলে, আসলে তুমি একটা অস্তম্বরের পেছনে ছুটছো। কারো মন তো এমন জোর করে পরিবর্তন করে দিতে পারে না। লোকটা একটা মোহে আছে, সেটা কাটাতে একটা সময় লাগবে, অথবা একটা পিছু হতে হতে হয়ে যাবে মেয়েটা সম্পর্কে ওর ধারণাটা পরিবর্তন। কিন্তু ভয় হয় শুধু একটা জায়গাতেই। মোহ জিনিসটা খুব ভয়ঙ্কর। মানুষ তখন সব বাস্তব জীবনে ভালো মন্দের পার্থক্যটুকু গুলিয়ে ফেলে, সহজ সত্যটাও চোখে ধরা পড়ে না। মাইমুনা ফয়সালের কথাগুলো শুনেছিল। হঠাৎ ওর চোখটা উজ্জ্বল হয়ে ওঠে। বলে, তুমি একটা দারুণ কথা বলেছ। তিন্নির কোনো নেগেটিভ যদি কিছু পাওয়া যায়, যেটা তাসফিও জানে না, যেটা জানতে পারলে নিশ্চয়ই ওর মোহটা কাটবে। ফয়সালের খুব মায়া হয়। মাইমুনাকে টেনে নিয়ে বলে, তোমার মেনে নিতে খুব কষ্ট হচ্ছে, তাই না? আচ্ছা, তোমার মতো করে চেষ্টা করো, আমার সাহায্য লাগলে বলো। মাইমুনা ফয়সালের বুকে মুখ রেখে শুধু এটাই ভাবে, কি করে মুনাকে ও জায়গাটুকু ফিরিয়ে দেওয়া যায়। পরদিন সকালে মাইমুনা ফোন করে মুনাকে আসতে বলে, সাথে জারিফকেও। ওকে একটু জানতে তো হবে। মাইমুনা একটা চকলেট কেক বানায়, মুনার ছেলেটা আসলে দিতে হবে। মুনা ঘন্টাখানেক পরেই চলে আসে, সাথে জারিফ। মেয়েটার মুখটা দেখেই ভেতরের দুঃখটা টের পেয়ে যায়। ওদের বসতে দিয়ে মাইমুনা কেক আর চা নিয়ে আসে। বাচ্চাটা খুব মজা করে খায়। মুনা আনমনে চায়ের চুমুক দিতে দিতে বলে, মায়ামুনা, ডিভোর্সের ব্যাপারটা বাসায় তো জানাতে হবে, আর দেরি না করাই ভালো। মাইমুনা বোঝে এমন একটা খবর মেয়েটা যে এখনো বলেনি, সেটাই আশ্চর্য। ও চায়ে চুমুক দিতে দিতে বলে, আর কয়টা দিন পর জানাও। আচ্ছা, তুমি আমাকে বলো তো, তোমাকে যে লোকটা ফোন দিয়ে তাসবির আর তিনির সম্পর্কটা জানিয়েছিল, ওকে একটু দরকার। তুমি তো বলেছিলে
ও তোমাদের অফিসের পুরনো পিয়ন বাবলু? মোনা জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বলে। কিন্তু ওকে কেন দরকার? মাইমুনা চিন্তিত গলায় বলে, দেখি ওকে দিয়ে তিন্নির ব্যাপারে কিছু খোঁজ খবর নেবার। নিশ্চয়ই ওই মেয়ের কোনো গোলমাল আছে। একবার যদি একটা নেগেটিভ কিছু পাওয়া যায় তাতে তাসফিরের মোহটা কাটতো। মোনা ম্লান হাসে। এসব কি করে হবে মায়ামুনা? ও আর আমাদের ভালোবাসে না। আচ্ছা, তুমি যাচ্ছ যখন, আমি ওকে বলবো যে তুমি ফোন দেবে। সেদিন আর কথা আগায় না তেমন। মাইমুনা ইচ্ছে করে তিন্নির সাথে ওর দেখা হওয়ার কথাটা বিস্তারিত বলে না। যদি বলে তিনি মেয়েটা কিছুতেই ওর পর থেকে সরে আসবে না, তাতে মুনার কষ্টটা বাড়বে বই কমবে না। এর কিছুদিন পর মাইমুনা সেই পিয়ন বাবলুর কাছে থেকে কাঙ্ক্ষিত ফোনটা পায়। জানতে পারে তিনি যে এলাকায় থাকে বাবলু সেখানে গিয়েছিল। ওর পরিচিত একজন ওই এলাকাতেই থাকতেন। বিয়ের খোঁজ খবর নেওয়ার ছলে তার কাছ থেকে ও সব জেনে এসেছে। সবই ভালো, তবে মেয়েটা নাকি আগে একটা বিয়ে হয়েছিল। মাইমুনার বুকটা চলকে ওঠে। এই তিনি মেয়েটা যে আগে বিয়ে হয়েছিল সেটা নিশ্চয়ই তাসফিরকে বলেনি, লুকিয়েছে। যাক, একটা কিছু তো পাওয়া গেল। কালই ও দেখা করবে এই ভাঙনে যে মূল কারিগর তাসফিরের সাথে। সাথে এটাও মাইমুনা দেখতে চায় একটা মানুষ কি করে এতটা নিষ্ঠুর হয়। তাসফিরের সাথে দেখা। তাসফিরের ভীষণ মেজাজ খারাপ লাগছে। সামনে বসে থাকা মেয়েটার দিকে তীব্র দৃষ্টিতে তাকিয়ে আছে। এই মেয়েটা নাকি কদিন আগে তিন্নিকে ফোন করে ওর সাথে দেখা করেছে। তারপর নাকি রীতিমতো ওকে জোর করেছে কেন তাসফিরকে বিয়ে করবে। ও ভেবে পাচ্ছে না এই মেয়ের সমস্যা কোথায়। তিনি ওকে বিয়ে করলে এই মেয়ের কি এসে যায়। তিনি ভীষণ রাগ করেছে। ও সাফ জানিয়ে দিয়েছে ওকে যেন কোনো রকম ঝামেলায় জড়ানো না হয়। গতকাল ওকে যখন ফোন করলো তখন বলল ভুলে নাকি ডিভোর্স লেটারটা ওনার বাসায় চলে এসেছে। এটা কি করে হলো? এই কুরিয়ারের লোকটাই এই ঝামেলা সৃষ্টি করেছে। কিন্তু এই মেয়ে চিঠি ফেরত না দিয়ে এখন রীতিমতো ঝামেলা করছে ওদের সাথে। নিশ্চয়ই মোনা ওকে সব বলেছে। আর কি আশ্চর্য, এই মেয়েটার নামও মাইমুনা। যাই হোক, এই মেয়েটাকে ও আজ কড়া কথা শুনিয়ে দেবে, যাতে ওদের আর বিরক্ত না করে। তাসফির বিরক্ত গলায় বলে, কই দিন চিঠিটা। আপনার আরও আগে চিঠিটা ফেরত দেওয়ার উচিত ছিল। আপনি সেটা না করে অন্য ধীরাকার চর্চা করছেন। মাইমুনা লোকটাকে দেখছিল। হ্যাঁ, চেহারাটা পলিশ, পোশাক পরিচ্ছদ নিপট ভদ্রলোক লাগছে, কিন্তু তারপরেও কোথাও একটা খামতি রয়ে গেছে। কথা বলার ভঙ্গিতে একটা উগ্রতা আছে। মাইমুনা ছোট একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, হ্যাঁ, চিঠিটা দিতেই তো এসেছি, সেটা আপনি পাবেন। আর অনধিকার চর্চাটা আসলে করতেই হলো। ভুলক্রমে আসা চিঠির সাথে আমিও জড়িয়ে গিয়েছি। আমার শুধু এটুকু জানতে ইচ্ছে করছে, একটা মানুষ কেন এত সুন্দর একটা সুখী গৃহকোণ ছেড়ে দিয়ে অন্য কাউকে বিয়ে করতে পারে? এত নিষ্ঠুর হয় কি করে মানুষ? ছোট ছেলের মুখটাও যার মনে পড়ে না। তাসফি ভুল কুঁচকে বলে, এটা আমার একান্তই ব্যক্তিগত বিষয়। আর মনে যদি আপনাকে পাঠিয়ে থাকে তাহলে ও নিশ্চয়ই বলেছে কেন আমি বিয়ে করেছি তন্নিকে। আর আমি কিন্তু অতটাও নিষ্ঠুর না। আমি মোনাকে বলেছিলাম ইচ্ছা করলে ওর মতো থাকতে পারে। মাইমুনা অবাক হয়ে যায়। একটা মানুষ মোহে অন্ধ হয়ে গেলে কত অবলীলায় এমন একটা অসম্ভব কথা বলতে পারে। তার কাছে ব্যাপারটা এতটাই স্বাভাবিক মনে হচ্ছে যে সেটা সে নিজের মহানুভবতা হিসেবে ভাবছে। মাইমুনাকে যেন সে অনেক দয়া করছে। মাইমুনা এবার কঠিন গলায় বলে, যদি মাইমুনা আরেকটা ছেলেকে বিয়ে করত আর আপনাকে থেকে যেতে বলতো, তখন আপনি মেনে নিতেন? কথাটা সত্যি, ও নিশ্চয়ই মেনে নিত না। মুখে কোনো উত্তর আসে না, বরং একটা রাগ লাগতে থাকে। মাইমুনা এবার বলে, আপনাকে তো তনি মেয়েটা বিশ্বাস করে না। তার বিশ্বাস অর্জন করতে তাকে আপনার কোম্পানির শেয়ারটাও লিখে দিতে হচ্ছে। অথচ একবারও ভাবছেন না মুনা নামের মেয়েটাকে জাগতিক কোনো কিছুই দিতে হয়নি, যে আপনাকে অন্ধভাবে বিশ্বাস করেছে, ভালোবেসেছে। আপনার কাছ থেকে ও একটু মায়া চেয়েছে, ভালোবাসা চেয়েছে।
কথাগুলো সত্যি। তিন্নি কথাটা তুলেছিল। যদিও তিন্নিকে ছেড়ে চলে যায় তখন ওকে আশ্বস্ত করতেই বলেছিল কোম্পানির একটা শেয়ার লিখে দেবে। তাসফি অন্যদিকে তাকিয়ে বলে, সেটা স্ত্রী হিসেবে তন্নি এমনিতেই পেত। আমি ওকে ভালোবাসি, বিশ্বাস করি, আর ওকে বিয়ে করব। মাইমুনা হতাশ চোখ নিয়ে তাকিয়ে থাকে। একটা মানুষ কতটা নির্লজ্জ হতে পারে তাই ও ভাবছে। মুখ নিচু করে একটু ভাবে, তারপর বলে, আচ্ছা, সেটা আপনার সিদ্ধান্ত। কিন্তু আপনি তিন্নির সম্পর্কে সব জানেন তো? ও কিন্তু খুব উচ্চভিলাষী মেয়ে। এর আগে একটা বিয়েও হয়েছিল পরিবারের সম্মতিতেই। যতটুকু জানা গেছে, সেই ছেলের আর্থিক অবস্থা ভালো না থাকায় ও নিজেই ডিভোর্স করে চলে এসেছিল। আপনাকেও বিয়ে করছে শুধু আর্থিকভাবে লাভবান হতে। মুনা কিন্তু আপনাকে শর্তহীন ভালোবেসেছিল। তিনির আগের বিয়েটা কেন ভেঙে গিয়েছিল তা অবশ্য মাইমুনা জানে না। ইচ্ছে করেই বলেছে যে আর্থিক অবস্থার জন্য বিয়েটা ভেঙেছে। তাসবি একটু থমকায়। তিনি যে আগে একটা বিয়ে হয়েছিল সেটাও জানা ছিল না। কই, কখনো তো এই বিষয়ে তিনি কিছু বলেনি। কিন্তু এই মেয়েটাকে এটা বুঝতে দেওয়া যাবে না। বিষময় ভাবটা লুকিয়ে বলে, সেটা আমি জানি। ওর এটা দ্বিতীয় বিয়ে, আমারও তাই। আর জানেন তো, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আর্থিক সচ্ছলতা, যেটা না থাকলেও আপনাদের ওই তথাকথিত ভালোবাসা জানলা দিয়ে পালাই। তাই কেউ যদি আর্থিকভাবে সচ্ছল থাকতে চায়, তাদের কোনো অপরাধ নেই। মাইমুনা মাথা নাড়ে। তারপর বলে, হ্যাঁ, তা অপরাধ না। কিন্তু আপনার ওই কথাটা সবার ক্ষেত্রে সত্য না। আমি যতটুকু জানি, আপনার বিয়ের প্রথম দিকে টানাটানি সংসারই ছিল। একটা ছোট্ট ভাড়া বাসায় থাকতেন। মোনা কিন্তু তখন আপনাকে ছেড়ে যায়নি, ভালোবেসে আপনাকে আগলে রেখেছিল। আপনার সামনে এগিয়ে যাবার পথটা আরো মসৃণ করে দিয়েছিল। একবার নাকি আপনার বাসায় খুব ক্ষতি হয়েছিল। তখন মুনা তার বিয়ের গহনাগুলো আপনার হাতে তুলে দিয়েছিল যাতে আপনি ঘুরে দাঁড়াতে পারেন। তাই মুনা যদি তিন্নির মতো মেয়েদের মতো চিন্তা করত, তাহলে তখনই তার প্রিয় গয়নাগুলো আপনার হাতে তুলে দিত না। তাসফিরের ভীষণ অস্বস্তি হতে থাকে। মুনা দেখি এই মেয়েটাকে সব বলে দিয়েছে। একটু আনমনা হয়ে যায়। সারা জীবন আর্থিক কষ্টটা তাড়া করে বেড়াতো। বাবা খুব কম বেতনের চাকরি করতেন। সারাক্ষণ টানাটানি লেগেই থাকতো। তাই যখন ও পড়াশোনা শেষ হলো, তখনও বাবার মতো চাকরিতে ঢোকেনি। ও চেয়েছিল অনেক বড়লোক হবে, আর সেটা হতে গেলে যে ব্যবসা করা ছাড়া আর কোনো পথ নেই। কিন্তু ব্যবসা করতে গেলে যে মূল ধন চাই, সেটা ওর ছিল না। এই উভয় সংকটের সময় সুযোগটা আসে। মুনার সাথে বিয়ে ঠিক হয়। মুনারা মোটামুটি সচ্ছল ছিল, তাই বিয়ের সময় একটা দাবি দাওয়া ও জানিয়েছিল। মুনার বাবা তখন খুশি মনেই ওকে ব্যবসা করার প্রাথমিক মূলধনটা দিয়ে সাহায্য করেছিল। অল্প অল্প করে উন্নতি হচ্ছিল। কিন্তু একবার হঠাৎ করেই হোঁচট খেয়ে অনেকটা ক্ষতি হয়ে যায়। সেদিনের কথাটা মনে আছে। মনমরা হয়ে বাসায় ফিরেছিল। মুনা ওর মুখ দেখেই শঙ্কার সাথে জানতে চেয়েছিল কি হয়েছে। মুনাকে সব খুলে বলতেই ও কিন্তু মোটেই ভেঙে পড়েনি, বরং ওকে সাহায্য দিয়েছে। বলেছিল, তুমি ভেবো না, তুমি ঠিক ব্যবসায় এই ক্ষতিটা পুষিয়ে দিতে পারবে। সেদিন রাতেই বিয়ের সময় ওদের বাড়ি থেকে দেওয়ার সব গহনাগুলো ওর হাতে তুলে দিয়েছিল। মনে মনে খুব অবাক হয়েছিল মুনার এমন করে সবটুকু দিয়ে দেওয়াতে। এরপর একটা ম্যাজিক হয়। অভাবনীয় সব সাফল্য ধরা দিতে থাকে ওর ব্যবসায়। এসব ভাবতে ভাবতে ও মাথা নাড়ে। না, মনটা দুর্বল হতে দেওয়া যাবে না। তাসফি এবার গম্ভীর মুখে বলে, হ্যাঁ মুনা, আমাকে ওর বিয়ের গহনাগুলো দিয়েছিল, কিন্তু আমি পরে ওকে তার দ্বিগুণ পরিমাণ গহনা গড়িয়ে দিয়েছিলাম। ওকে একটুও ঠকাইনি। হায় রে, এই লোকটা জীবনের সব কিছু অর্থ দিয়েই মাপে। মোনা যে ওকে অর্থের চেয়ে মানসিক সাপোর্টটা দিয়েছিল সেটাও ভুলে গেল। মাইমুনা ম্লান হেসে বলে, তাওসিফ সাহেব, আপনি সবকিছু ধন সম্পদের নিক্তি দিয়েই মেপেছেন। তাই আপনি যে মুনা আর জারিফকে ঠকাচ্ছেন সেটা চোখে পড়েনি। ওরা দুজন মানুষ যারা আপনারই অংশ ছিল। তাদেরকে জীবনের সব দিক দিয়েই ঠকালেন। আপনার ছেলে জারিফ এখনো তার বাবার জন্য অপেক্ষা করে। বাবা আসবে কোনো এক বিকেলে, ওর সাথে খেলবে। এই যে অপেক্ষা,
সেটা আপনি ওকে কি করে পূরণ করে দেবেন? এ তো এমন না যে আপনি পকেট থেকে কিছু টাকা বের করে দিলেই ও খুশি হয়ে গেল। মোনা যে আপনার বাসায় ফিরে আসার অপেক্ষায় না খেয়ে থাকে, সেটা কি আপনি আপনার ওই অর্থ দিয়ে পাবেন কোথাও? এমন অনেক ছোট ছোট সুন্দর মায়া থাকে সংসারে, মানুষ যার জন্য বেঁচে থাকে। একটা কথা বলি, আমার বিয়ে হয়েছে 6 বছর, এখনো একটা সন্তান হয়নি। আমাদের আকুল করা অপেক্ষা একটা সন্তানের জন্য, আর সেখানে এমন একটা মূল্যবান উপহার আপনি হারিয়ে ফেলতে চাচ্ছেন কত সহজেই, কত অবহেলায়, ভাবতেই অবাক লাগে। তাসফিরের মুখটা এই প্রথমবারের মতো নরম হয়, ঠোঁট কামড়ে বলে, আমি জরিফকে আমার কাছে নিয়ে আসবো। তন্নির সাথে এটা নিয়ে কথা হয়েছে, ও জরিফকে নিজের সন্তানের মতোই মানুষ করবে। মাইমুনা ম্লান হাসে, বলে, নিজের মা থাকতে অন্য একজনের কাছে মায়ের মতো থাকবে? হাসালেন আপনি আমাকে। আর আদালত, আদালত জারিফকে মুনার কাছেই রাখার নির্দেশ দেবে। আপনি জারিফকে কখনোই পাবেন না, বাবা হিসেবে সবসময় ঘৃণাতেই থেকে যাবেন। তাসফি বিচলিত চোখে তাকিয়ে থাকে, কোনো কথা বলতে পারে না। জারিফের মুখটা মনে পড়ছে, একবার জন্মের পরপর খুব অসুখ হলো। ও সারাদিন জায়নামাজে ছিল, বারবার ছেলের সুস্থতা চেয়ে দোয়া করত। সেবার ছেলেটা ভালো হয়ে গেল, তখন বুঝেছিল ছেলের জন্য কেমন লাগে। সত্যি জারিফকে ও কাছে পাবে না। তাসফিরের আনমনা ভাবটা মাইমুনা লক্ষ্য করে। ওর আর বলার কিছু নেই, শুধু আজ একটু কঠিন সত্য জেনে গেল। মানুষ মোহগ্রস্ত হলে সব ভুলে যায়। যাবার সময় ব্যাগ থেকে সেই ডিভোর্স লেটারটা বের করে টেবিলের উপর রাখে, তারপর ধীরে সুস্থে শান্ত গলায় বলে, ডিভোর্সের লেটারটা রইলো। এটা একদিন ভুল করে ভুল ঠিকানায় চলে গিয়েছিল। এখন আপনি সিদ্ধান্ত নেবেন, এটা কি তার সঠিক ঠিকানায় যাবে নাকি যাবে না। সিদ্ধান্তটা আপনারই। কথাগুলো বলে ও ধীর পায়ে বেরিয়ে আসে। দমটা আটকে আসছিল এতক্ষণ। বাইরে এসে একটা স্বস্তির নিঃশ্বাস নেয়। মাইমুনা বাসায় ফিরতে ফিরতে ভাবে, আচ্ছা ও কি বলবে মুনাকে আজকে? তাসফিরের নিষ্ঠুরতা নাকি ওর পরাজয়ের কথা? এই কটা দিন ক্ষীণা আশা ছিল তিনি অথবা তাসফি একজন না একজন ওর ভুলটা বুঝতে পারবে, কিন্তু কিন্তু যে মানুষ ভুলের মাঝে সুখ খুঁজে পায়, তাকে কি করে ও ঠিক পথে নিয়ে আসবে? শেষের দিকে তাসফিরের মুখে একটু হলেও অনুশোচনা দেখেছে, কিন্তু তাতে কি তাসফি ফিরে আসার সিদ্ধান্তটা নেবে? সেদিন বাসায় ফিরে আসলে ফয়সাল আগ্রহের সাথে জানতে চায় তাসফিরের সাথে কি কথা হলো। মাইমুনা মন খারাপ গলায় বলে, ফয়সাল, প্রতিটা মানুষের নিজস্ব যুক্তি আছে, আর স্বার্থের জন্য সে যুক্তিগুলো নিজের কাজে লাগায়। এই গল্পে তনি তার নিজের পক্ষে যুক্তি আছে, তাসফিরেরও নিজের যুক্তি আছে, আর মুনা আর জারিফ যেন ওদের হাতে জিম্মি। আমি জানি না কি হবে, মাইমুনাকে বা কি বলবো। ফয়সাল কাছে এসে ওর হাত ধরে সোফায় বসায়, নরম গলায় বলে, ময়না পাখি, তুমি মন খারাপ করো না। তোমার সর্বোচ্চ চেষ্টা তো তুমি করেছো। মেয়েটাকে কাল বুঝিয়ে বলো সব কিছু। সেদিন রাতে মাইমুনার ঘুম হয় না, একটা অস্থিরতায় ছটফট করে রাতটা কাটে। শেষ রাত্রে ঘুমটা আসে, স্বপ্নে দেখে ও উঁচু একটা জায়গা থেকে পড়ে যাচ্ছে। ফয়সাল পাশেই দাঁড়িয়ে, কিন্তু ওর হাতটা ধরছে না। সকালে ঘুমটা ভাঙতেই মনটা খারাপ হয়ে যায়, স্বপ্নটার কথা মনে পড়ে। ইস, কি বাজে একটা স্বপ্ন দেখলো। মুনাকে আজ ফোন করে আসতে বলতে হবে। তার আগে জারিফের প্রিয় চকলেট কেকটাও বানাতে হবে। সেদিন বিকালে মোনা একাই আসে, জারিফকে ইচ্ছে করেই আজ আনেনি। মাইমুনা আজ নিজের সংকোচে আছে, কি করে কথাটা তুলবে। কিছুক্ষণ এলোমেলো কথা চলে। মোনা যেন হঠাৎ করেই বুঝতে পারে মাইমুনা আজ একটু একটু খই হারানো কথা বলছে। তার মানে তাসফিরের সাথে দেখা করাটা মোটেই ভালো কিছু হয়নি। মাইমুনাকে সহজ করতেইও বলে, মায়ামুনা, আমি বুঝতে পেরেছি তৌসিফ তোমার কথা শোনেনি। আমি জানতাম ও আর ফিরে আসবে না। মাইমুনা এবার আমতামতা করে বলে, মুনা, আমি ওর সাথে কথা বলেছি। হ্যাঁ,
তোমার কথাটা হয়তো সত্যি, কিন্তু জারিফের কথা বলতেই ওর চোখে আমি অনুশোচনা দেখেছি। এরপর মাইমুনা ওকে সব খুলে বলে। মোনা এক দৃষ্টিতে চেয়ে শুনতে থাকে, সবশেষে বলে, মোনা, আমি তাসফিরকে আসার সময় বলে এসেছি, ও ইচ্ছে করলে এই ডিভোর্স লেটারটা সঠিক ঠিকানায় পাঠাতে পারে, অথবা নাও পাঠাতে পারে। আমরা কয়েকটা দিন অপেক্ষা করতে পারি, দেখি ও কি করে। মাইমুনা কোথাও একটা হারিয়ে গিয়েছিল। মাইমুনার শেষ কথাগুলোতে স্তম্ভিত ফিরে পায়, তারপর সোজা ওর চোখের দিকে তাকিয়ে দৃঢ় গলায় বলে, না, আমি ওর জন্য আর অপেক্ষা করব না। ওর ডিভোর্স লেটারটা পাঠাবে কি পাঠাবে না সেটা ওর ব্যাপার। যে মানুষ আমাকে ভালোবাসে না, আমি তাকে তাকে আমি এইভাবে ফিরে পেতে চাই না কখনো। এই কটা দিন আমি অনেক ভেবেছি। আমি আসলেই ভুল মানুষের জন্য অপেক্ষা করেছি, যে অপেক্ষাতে শুধুই গ্লানি আছে, করুণা আছে। আমি জারিফকে নিয়ে আমার যুদ্ধটা শুরু করব। আমি অন্তত চাইবো আমার ছেলেটা যেন বাবার মতো অমানুষ না হয়। ওকে আমি শুদ্ধ মানুষ করে গড়ে তোলার চেষ্টা করব। মায়ামোনা, তুমি আমার জন্য অনেক করেছো, আর একটুখানি করতে পারবে? কেন জানি মোনার এই দৃঢ়তা ওর খুব ভালো লাগে। এই কটা দিন নিজেকে তিন্নির কাছে, তাসফিরের কাছে ভীষণ ছোট মনে হচ্ছে। কাঙালের মতো ওদের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেরিয়েছে। মুনার কথাটা আজ সেই গ্লানিগুলো মুছে দিল। মাইমুনা আগ্রহের সাথে জানতে চায়, মাইমুনা একটু ইতস্তত করেই বলে, তোমার অনলাইনে কেকের কাজটুকুতে আমাকে সাথে নিতে পারবে? প্রাথমিক ধাক্কাটা তাহলে সামলাতে পারতাম। এরপর আমি নিজেই আমার চলার পথ তৈরি করে নিতাম। শেষ কথাটা মোনা বেশ জোরের সাথেই বলে। মাইমুনার মনটা নরম হয়ে যায়, ভীষণ মায়া নিয়ে ওর হাতটা ধরে বলে, অবশ্যই থাকবে তুমি আমার সাথে। আমিও একা পেরে উঠছিলাম না, এত এত অর্ডার আসে যে কুলিয়ে ওঠা যায় না। আজ থেকে তুমি আর আমি মিলে একসাথে কাজটা করব। সেদিনের পর থেকে মোনার নতুন পথ চলা শুরু হয়। ডিভোর্স লেটারটা ওর ঠিকানায় আবার আসবে নাকি আসবে না, সেটা নিয়ে ভাবনায় দিন ফুরিয়েছে। এই পৃথিবীতে এক কোণে কিছু ভালো মানুষ নিজেদের মতো করে ভালো থাকার যুদ্ধটা চালিয়েই যায়।